দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আমি কণিকা রায়, প্রশাসক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আজ আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্র থেকে দ্বিতীয় অধ্যায়। আজ আমরা আলোচনা করব প্রথমে শ্রমের গুরুত্ব। শ্রম কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রথমে আসবো আমরা শ্রমের অর্থনৈতিক গুরুত্ব। শ্রম আমাদের কাছে অর্থনৈতিকভাবে কেন গুরুত্বপূর্ণ? শ্রম দেওয়ার জন্য মূলত শ্রম আমরা দিয়ে থাকি, শ্রমের কারণে আমরা অর্থ উপার্জন করে থাকি। এই উপার্জিত অর্থ কিছু অংশ আমরা খরচ করে থাকি, কিছু অংশ সঞ্চয় করে থাকি। এই সঞ্চিত অর্থ জমা করে থাকি, অর্থাৎ এই সঞ্চিত অর্থ আবার আমরা পুনরায় বিনিয়োগ করে থাকি। বিনিয়োগের অর্থ থেকে আবার আমরা সেখান থেকে আয় অর্জন করি বা উৎপাদন প্রতিষ্ঠানে সেটা বিনিয়োগ করা হয়। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নে তা সাহায্য করে, উৎপাদন বাড়াতে সাহায্য করে। সেক্ষেত্রে উৎপাদন বাড়াতে কিভাবে সাহায্য করছে? শ্রমিক যখন কাজ করছে, আমাদের চাহিদার সঙ্গে সঙ্গে আমাদের উৎপাদনকেও গুরুত্ব দিতে হয়। শ্রমিক যদি কাজ না করে সেক্ষেত্রে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে না। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে যে পণ্য ও সেবা উৎপাদনে সরাসরি নিয়োজিত থাকে এবং শ্রমকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে মূলধন সৃষ্টির মাধ্যমে পরোক্ষভাবে উৎপাদন বাড়াতে সাহায্য করে। কেন বলা হয়েছে এটা? এটা বলা হয়েছে এই কারণে যে একজন শ্রমিক যখন সরাসরি উৎপাদনের কাজে জড়িত হচ্ছে তখন সে উৎপাদন করে নিজের আয় অর্জন করছে। অন্যদিকে উৎপাদন বৃদ্ধির ফলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য যথাসময়ে যোগান দিতে পারছে। উৎপাদনের একক বৃদ্ধির ফলে তাদের পণ্যের মূল্য কমে যাচ্ছে, এতে করে ভোক্তাদের ক্রয় ক্ষমতা বাড়ছে, ভোক্তারা পণ্য বেশি ক্রয় করছে এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য বেশি বিক্রয় হচ্ছে, তারা লাভবান হচ্ছে। এভাবে তারা কি করছে? উৎপাদন বৃদ্ধি করছে। জীবনযাত্রার মান উন্নয়ন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শ্রম কিভাবে জীবনযাত্রার মান বৃদ্ধিতে সাহায্য করে। তো সেক্ষেত্রে একটা কথা অবশ্যই আমরা মনে রাখবো যে জীবনযাত্রার মান বৃদ্ধির মূল শর্ত কি বা মূল কথা কি? তার মূল সত্য হচ্ছে ভোগ বৃদ্ধি। শুধু আয় অর্জন করলেই হবে না, আয় বৃদ্ধি পেলেও হবে না, ভোক্তার ভোগও বৃদ্ধি পেতে হবে। ভোক্তার যদি ভোগ বৃদ্ধি পায় তাহলে আমরা ধরে নেব তার জীবনযাত্রার মান বেড়ে গেছে। যদি তার ভোগ হ্রাস পায় তাহলে আমরা বলবো জীবনযাত্রার মান হ্রাস পেয়েছে। তাহলে এক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নে কিভাবে সাহায্য করছে শ্রম? শ্রমিক যখন শ্রম দিচ্ছে সে আয় অর্জন করছে, এতে করে তার আয় বৃদ্ধির সাথে সাথে ভোগ বেড়ে যাচ্ছে। অন্যদিকে যখন সে উৎপাদন করছে, উৎপাদনের ফলে উৎপাদন বেড়ে যাচ্ছে, একক প্রতি ব্যয় হ্রাস পাচ্ছে, যা ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসছে, এতে করেও তার ভোগ বৃদ্ধি পাচ্ছে। যেহেতু তার ভোগ বৃদ্ধি পাচ্ছে তাই তার জীবনযাত্রার মানটাও বেড়ে যাচ্ছে। জাতীয় আয় বৃদ্ধি, একজন শ্রমিক কিভাবে জাতীয় আয় বৃদ্ধিতে সাহায্য করছে? শ্রমিকরা শ্রম দিচ্ছে বলেই আমাদের দেশের সব ধরনের উপকরণের সদ্ব্যবহার হচ্ছে এবং উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন বৃদ্ধির ফলে একদিকে একক প্রতি ব্যয় হ্রাস পাচ্ছে, ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসছে, সে অল্প ব্যয়ে পণ্য পাচ্ছে। অন্যদিকে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে শ্রমিক কর্মীদের আয় বেড়ে যাচ্ছে, সেটা বিক্রি করতে আরো লোকের কর্মসংস্থান হচ্ছে, উৎপাদনকারী প্রতিষ্ঠানের আয় বাড়ছে। সর্বোপরি আমাদের দেশের জনগণের মাথা পিছু আয় বেড়ে যাচ্ছে, তাদের জীবনযাত্রার মান বেড়ে যাচ্ছে। সম্পদের সদ্ব্যবহার, অর্থাৎ শ্রম শক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ, অপ্রাকৃতিক সম্পদ সবই নিশ্চিতভাবে তার সদ্ব্যবহার করা হচ্ছে। এতে করে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করার ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। সঞ্চয় সৃষ্টিতে তারা সাহায্য করছে, অর্থাৎ যখন তাদের আয় বেড়ে যাচ্ছে আয়ের একটা নির্দিষ্ট অংশ তারা ব্যয় করছে,
এবং অতিরিক্ত অংশটা তারা কি করছে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করছে। এভাবে তারা শ্রমের মাধ্যমে সঞ্চয় বৃদ্ধি করে যাচ্ছে। মূলধন গঠন, এই যে সঞ্চিত অর্থটা, এই সঞ্চিত অর্থটা তারা ফেলে না রেখে ভবিষ্যতের আয়ের কাজে ব্যবহার করছে। এতে করে কি হচ্ছে, এতে করে আমাদের দেশে যারা ব্যবসায় করছে তাদের মূলধন গঠনে সহায়তা করছে। বিনিয়োগ বাড়ানো, শ্রমিকরা যে শ্রম দিচ্ছে তার বিনিময়ে তারা অর্থ অর্জন করছে। এই অর্থ অর্জনের থেকে তাদের ব্যয়ের অংশটা বাদ দিয়ে বাকি অংশটা তারা সঞ্চয় করছে। এই সঞ্চিত অর্থ তারা কি করছে, একটা নির্দিষ্ট খাতে বিনিয়োগ করছে। বিনিয়োগের ফলে কি হচ্ছে, দেশের অর্থনীতিতে তা প্রভাব ফেলছে এবং সেটা পজিটিভ ভাবে প্রভাব ফেলছে। জীবিকা নির্বাহ, বুঝতে হবে জীবিকা কি। জীবিকা হচ্ছে আমাদের জীবনযাত্রা চলার জন্য যে ব্যয়গুলো বহন করা হয়, তা আমাদের এই ব্যয় বহন করার জন্য তার যে আয়ের একটা অংশ সেটা সে ব্যয় করছে। তাই বলা হচ্ছে যে শ্রমের এই যে বিনিময় মূল্য আছে, শ্রমিক যে মূল্য পাচ্ছে তা সে তার জীবন জীবিকা নির্বাহের জন্য ব্যবহার করছে। ভোগ ব্যয়, সে তার অর্জিত আয় থেকে, শ্রমিক যে আয় করছে সেই অর্জিত আয় থেকে তার পরিবারের জন্য যে ভোগ ব্যয় করছে সে ভোগের ক্ষেত্রে সে ব্যয়টা সে বহন করছে। অর্থাৎ একজন শ্রমিক সে তার যাবতীয় আয় থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে যেমন প্রভাব ফেলছে, তার পরিবারের ভোগ বৃদ্ধি পাচ্ছে, তার জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে সে সঞ্চয় সৃষ্টির মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি করছে এবং মূলধন গঠনে সহায়তা করছে। এভাবে সামগ্রিকভাবে সে অর্থনীতিতে সহায়তা করছে। এবার যাব আমরা শ্রমের প্রকারভেদ। শ্রমের প্রকারভেদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখব যে শ্রমের যে আছে সেক্ষেত্রে আমরা প্রধানত দেখব যে আমরা দুটো ধরনের শ্রম পাবো, একটা উৎপাদনশীল শ্রম, একটা অনুৎপাদনশীল শ্রম। উৎপাদনশীল শ্রম কাদেরকে বলা হচ্ছে, উৎপাদনশীল বলা হচ্ছে এটা দেখা যাচ্ছে যে অর্থনীতিবিদদের দৃষ্টিকোণ থেকে সেক্ষেত্রে এক্ষেত্রে দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে উৎপাদনশীল শ্রম আর অন্যটা হচ্ছে অনুৎপাদনশীল শ্রম। এই যে উৎপাদনশীল শ্রম বা অনুৎপাদনশীল শ্রম, উৎপাদনশীল শ্রম হচ্ছে যারা সরাসরি উৎপাদনের সাথে জড়িত তাদেরকে বলা হচ্ছে উৎপাদনশীল শ্রম। আজ যেমন গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ওষুধ ফ্যাক্টরি আছে, বিভিন্ন প্রসাধনী ফ্যাক্টরি আছে, কৃষক, এরা হচ্ছে সরাসরি উৎপাদনশীল শ্রম। অনুৎপাদনশীল শ্রম কারা, যারা উৎপাদনের সঙ্গে জড়িত নয় তাদেরকে বলা হচ্ছে অনুৎপাদনশীল শ্রম। এক্ষেত্রে আমরা ব্যবসায়ীকে ধরতে পারি, ডাক্তারকে ধরতে পারি, শিক্ষকদের ধরতে পারি, তারা হচ্ছে অনুৎপাদনশীল শ্রম। সেক্ষেত্রে উৎপাদনশীল শ্রম এবং বাকিগুলো যেমন দেখতে পাচ্ছি আমরা শারীরিক শ্রম। শারীরিক শ্রমটা কি, শারীরিক শ্রম হচ্ছে যে পাশে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি সে মাছ ধরছেন, অর্থাৎ এক্ষেত্রে সে শারীরিক শ্রম দিচ্ছেন, এদেরকে বলা হচ্ছে শারীরিক শ্রম। অর্থাৎ যারা কায়িক শ্রম দিচ্ছে, কায়িক শ্রমের মাধ্যমে যারা অর্থ উপার্জন করছে তাদেরকে বলা হচ্ছে শারীরিক শ্রম, তাদের পরিশ্রমকে বলবো আমরা শারীরিক শ্রম। অর্থাৎ এক্ষেত্রে তারা আরো আছে যেমন কৃষক আছেন, রিক্সাওয়ালা আছেন, যিনি গাড়ি চালাচ্ছেন তিনি আছেন, ইটভাটায় যারা কাজ করছেন যারা আছেন, এরা সবাই শারীরিক শ্রম দিচ্ছে, তাই এদের পরিশ্রমকে বলা হচ্ছে শারীরিক শ্রম। মানসিক শ্রম, যারা মানসিক শ্রম দিচ্ছে তাদেরকে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানসিক শ্রমটা দিচ্ছেন, যেমন একজন ডক্টর তিনি সেবা দিচ্ছেন, উনি মানসিক সেবা দিচ্ছেন। সেক্ষেত্রে আমরা বলবো যে যারা বুদ্ধিদীপ্তি বা মেধাশক্তি খাটিয়ে অর্থ উপার্জন করেন তাদের এই পরিশ্রমটাকে আমরা বলবো মানসিক শ্রম। কেননা তারা শারীরিক শ্রমের থেকে মানসিক শ্রমটাই
বেশি দিচ্ছে। অন্যদিকে আমরা একটু দেখে আসবো যে শারীরিক শ্রমটার সাথে কিন্তু সরাসরি শুধু শারীরিক শ্রম নয়, সেখানে একটু বুদ্ধিরও কাজ করতে হয়। সেখানে বুদ্ধি এবং শারীরিক দুটোই পরিশ্রম করতে হয়, তবে তুলনামূলকভাবে শারীরিক শ্রমটা বেশি লাগে। যেমন এই ব্যক্তি এখানে মাছ ধরছেন, তবে কোথায় তার জালটা ফেললে বেশি মাছ আসবে সেটা তাকে বুঝে নিতে হবে, নতুবা জাল ফেললেও মাছ আসবে না। যখন রাস্তায় আমরা কাজ করব, গাড়িওয়ালা গাড়ি চালাবে, একজন ড্রাইভার গাড়ি চালাবেন কিংবা ভ্যান রিক্সা চালাবেন, রাস্তায় কোথায় গর্ত আছে, কোথায় রাস্তাটা ভালো, সে বাম দিক থেকে চলবে না ডান দিক থেকে চলবে, ইত্যাদি জিনিসটা তাকে মাথায় রাখতে হয়। তবে সেক্ষেত্রে তাকে শারীরিক শ্রমটাই বেশি দিতে হয়, তাই এটাকে বলা হচ্ছে শারীরিক শ্রম। এই ছিল আমাদের শ্রমের শ্রেণী বিভাগ। তাহলে আজ এই পর্যন্ত থাক। সেক্ষেত্রে আমরা আরেকটু ছোট্ট আলোচনা করে যাই যে শ্রম একটি জীবন্ত উপাদান, যেটা আমরা শ্রমের বৈশিষ্ট্যের ক্ষেত্রে পড়ে আসছি যে শ্রম মানবীয় উপাদান এবং সেটা জীবন্ত উপাদান। যেহেতু শ্রম একটা মানবীয় উপাদান, শ্রম দিতে হলে অবশ্যই ব্যক্তি হতে হবে, শ্রমের অর্থের বিনিময় মূল্য যেহেতু থাকতে হবে, তাই সেক্ষেত্রে আমরা অর্থটা কাকে প্রদান করব। যেমন একজন ব্যক্তি কম্পিউটারে কাজ করছেন, সেক্ষেত্রে আমরা গেলাম কোনো কাজ করার জন্য, আমরা কম্পিউটারটাকে অর্থ প্রদান করব না, ব্যক্তিটাকে দিব, তাই সেক্ষেত্রে আমরা ব্যক্তিটাকে প্রাধান্য দিব। কৃষক কৃষি কাজ করছেন, ধরলাম সে হাল চাষ করছেন গরু বা মহিষ দিয়ে, সেক্ষেত্রে আমরা অর্থ কৃষককে প্রদান করব, গরু বা মহিষকে নয়। তাই এক্ষেত্রে আমরা বলছি যে এই যে মানবীয় উপাদানটি শ্রম, তাই যেহেতু শ্রমিক মানবীয় উপাদান, তাই অবশ্যই তাকে জীবন্ত হতে হবে। মৃত ব্যক্তি দ্বারা কখনোই আমরা শ্রম পেতে পারি না। এজন্য আমরা বলি যে শারীরিক হোক মানসিক হোক, যে ধরনের শ্রমই দিতে হোক না কেন, শ্রমিককে অবশ্যই জীবন্ত অবস্থায় তাকে শ্রম দিতে হয়, তাই শ্রমকে বলা হয় জীবন্ত উপাদান। আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্ত থাক। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনায় সচেতনতার সাথে দিন কাটাও।